এই যে পলিস্যাকারাইড মানে স্টার্চ গুলো, এর উপরে কে কাজ করছে? অ্যামাইলেজ। এটা কি? প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, যেটা কিনা প্যানক্রিয়াটিক জুসের মধ্যে আছে। ঠিক আছে, প্যানক্রিয়াটিক জুসের মধ্যে আছে। সে কি করছে? সে এই অ্যামাইলেজ দিয়ে পলিস্যাকারাইডকে ডাইস্যাকারাইডে কনভার্ট করছে। এই সুগার প্লাস বেস একসাথে একটা কনজুগেটেড ফর্মে থাকে, সেটা আবার সাবকাস এন্টেরিকাসে প্রেজেন্ট আর একটা এনজাইম নিউক্লিওসাইডেজ আলাদা করে এদের ভাগ করে ভেঙে দিচ্ছে। আমাদের যে সেল ডিভিশন হয়, সেল গ্রোথ হয়, সেখানেও তো নিউক্লিওটাইড সিকোয়েন্স লাগে, নিউক্লিওসাইডস লাগে, এই বেস গুলো লাগে, সেগুলো কিন্তু আমরা অনেকটাই থ্রু ফুড পাই। তো এইবার আমরা স্মল ইন্টেস্টাইনে দেখবো অ্যাকচুয়াল মেটাবলিজমটা কিভাবে হচ্ছে। দেখো, স্মল ইন্টেস্টাইনের মধ্যে ইন্টেস্টিনাল জুস রাইট সিক্রিটেড হয়। সেই ইন্টেস্টিনাল জুসের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট এনজাইম আছে যার নাম এন্টেরোকাইনেজ। এই এন্টেরোকাইনেজ কিন্তু প্যানক্রিয়াটিক জুসের যে কম্পোনেন্ট গুলো আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে প্রো এনজাইম বা ইনঅ্যাক্টিভ এনজাইম, তাদেরকে তাদের অ্যাক্টিভেটেড ফর্ম বা হলো এনজাইমে কনভার্ট করে ওই এন্টেরোকাইনেজ। কিভাবে করে চলো দেখা যাক। আগে আমরা দেখবো যে এই যে হেপাটো প্যানক্রিয়াটিক যে ডাক্টটা আছে সেটা তো আমাদের ইন্টেস্টাইনে জয়েন করছে ডুওডেনামে, তো সে প্যানক্রিয়াটিক জুস নিয়ে আসছে অ্যালং উইথ বাইল। তো প্যানক্রিয়াটিক জুসের মধ্যে কি থাকে না, ট্রিপসিনোজেন থাকে, কাইমোট্রিপসিনোজেন থাকে, কার্বক্সিপেপটাইডেস থাকে, এই তিনটে হচ্ছে মেজর। এছাড়াও থাকে কিছু পরিমাণ অ্যামাইলেজ যারা কিনা কার্বোহাইড্রেট মেটাবলিজমটা কমপ্লিট করে, লাইপেজ যারা ফ্যাট কে ভেঙে আমাদের বিটা অক্সিজেনেশন অফ ফ্যাটি অ্যাসিডের জন্য ফ্যাটকে প্রিপেয়ার করে, লিপিডস দের ভেঙে দেয় লাইপেজ, ঠিক আছে, কিন্তু গ্লিসেরল এন্ড ফ্যাটি অ্যাসিড ভেঙে দেয়। নিউক্লিয়েজ আছে যেটা কিনা আমাদের ডিএনএ, আরএনএ এটসেট্রা যা কিছু আছে ফুডের মধ্যে সেগুলোকে ব্রেকডাউন করে। তো দেখো এই যে ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রোকার্বক্সিপেপটাইডেস, এরা কিন্তু প্রত্যেকে ইনঅ্যাক্টিভ ফর্ম বা প্রোএনজাইম। তো দেখো এই যে ট্রিপসিনোজেন, এই প্রোএনজাইমটাকে কি করছে? এন্টেরোকাইনেজ অ্যাক্টিভেটেড ট্রিপসিনে কনভার্ট করে দিচ্ছে। এই অ্যাক্টিভেটেড ট্রিপসিন আবার কি করে? নিজে একটা অ্যাক্টিভেটিং এজেন্ট বা অ্যাক্টিভেটিং এনজাইমের কাজ করে। যেমন কাইমোট্রিপসিনোজেনকে ট্রিপসিন কনভার্ট করে ইনটু দ্য অ্যাক্টিভ কাইমোট্রিপসিন, তেমনি প্রোকার্বক্সিপেপটাইডেসকে এই ট্রিপসিন গিয়ে আবার কি করছে? অ্যাক্টিভেট করছে ইনটু কার্বক্সিপেপটাইডেস। একটা ছোট ট্রিক মনে রাখবে, এই যে যদি কোনো এনজাইমের পেছনে মানে এই যে ট্রিপসিনোজেন এরকম থাকে, এই যে কাইমোট্রিপসিনোজেন বা নামের আগে একটা প্রো আছে, তখন বুঝবে যে এরা ইনঅ্যাক্টিভ ফর্ম। ঠিক আছে, অ্যাক্টিভ ফর্ম গুলো কি? এই যে ট্রিপসিন, দেখো এই ট্রিপসিন ওজেনটা বাদ চলে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। কাইমোট্রিপসিনোজেন, এই ওজেনটা বাদ হয়ে গিয়ে শুধু কাইমোট্রিপসিন পড়ে আছে, অ্যাক্টিভ হয়ে গেছে। প্রো কার্বক্সিপেপটাইডেস এর প্রোটা তুমি কেটে দাও, দেখো কার্বক্সিপেপটাইডেস অ্যাক্টিভ। কে করছে? ট্রিপসিন করছে। এইভাবে মনে রাখবে, মুখস্থ করবে না, মনে রাখতে তোমাদের সুবিধা হবে। এক্সামে যখন তোমাদের এমসিকিউ গুলো আসবে, এই পাথওয়ে গুলো দিয়ে আসবে, এরকম একটা স্কেলিটাল ফর্মটি এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবে, ঠিক আছে, তখন ইউ ক্যান ইজিলি রিক্যাপিচুলেট অপশনস গুলো দেখে। আর ট্রিপসিন কোথা থেকে আসছে না, ট্রিপসিনোজেন থেকে আসছে, যাকে কিনা অ্যাক্টিভেট করছে এন্টেরোকাইনেজ, যেটা কোথায় পাওয়া যায়? ইন্টেস্টিনাল জুসে পাওয়া যায়। তো স্মল ইন্টেস্টাইনের মেটাবলিজমের পাথওয়ে গুলো বোঝার আগে আমাদের এই অ্যাক্টিভেশন পাথওয়েটা বোঝার খুব দরকার। এছাড়াও বাইল আছে, বাইলের জেনারেলি পিএইচ হচ্ছে 7.8, কিছুটা অ্যালকালাইন পিএইচ এ কাজ করে। ইনফ্যাক্ট এই প্রত্যেকটা যে রিঅ্যাকশন দেখলে এদের প্রত্যেকেরই কিন্তু অ্যালকালাইন পিএইচ দরকার ফর অ্যাক্টিভেশন। ওকে, তো বাইলের মধ্যেও এই কিছুটা অ্যামাইলেজ থাকে, লাইপেজ থাকে, নিউক্লিয়াস থাকে, কার্বক্সিলেজ, প্রোকার্বক্সিলেজ থাকে, যেগুলো এই সেম ভাবে অ্যাক্টিভেট হয়, কারণ হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে বাইল আর প্যানক্রিয়াটিক জুস একভাবেই আসছে, তো বাইলের এনজাইম গুলো সেম ভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে। আর বাইল কি করে? এমালসিফিকেশন অফ ফ্যাট করে, মেইনলি ফ্যাট গ্লোবিউলস গুলোকে
ফ্যাট যেটা আছে খাবারের মধ্যে, চর্বি যে অংশটা সেইটাকে ভেঙে ফ্যাট গ্লোবিউলসে ভেঙে দেয়, ইমালসিফাই করে ইনটু লিপিডস, গ্লিসেরল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। প্রথমে ফ্যাটকে ভেঙে লিপিড আলাদা করে, তারপর লিপিডের ওপর কাজ করে তাকে কিসে কনভার্ট করে, গ্লিসেরল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, তো এইভাবে বাইল কাজ করে। বাকি এই এনজাইমগুলো কিভাবে কাজ করে আমরা নেক্সট পোর্শনে সেটা ইন ডিটেলস দেখব। চলো আমরা দেখি এবার স্মল ইন্টেস্টাইনের মধ্যে অ্যাকচুয়াল রিঅ্যাকশন মেকানিজমটা কি কি হয়। দেখো, এই যে পলিস্যাকারাইড মানে স্টার্চ গুলো, এর উপরে কে কাজ করছে, অ্যামাইলেজ। এটা কি প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, যেটা কিনা প্যানক্রিয়াটিক জুসের মধ্যে আছে। ঠিক আছে, প্যানক্রিয়াটিক জুসের মধ্যে আছে। সে কি করছে, সে এই অ্যামাইলেজ দিয়ে পলিস্যাকারাইডকে ডাইস্যাকারাইডে কনভার্ট করছে। ডাইস্যাকারাইডের যে বিভিন্ন কম্পোনেন্টস গুলো আছে, যেমন মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ। ল্যাকটোজটা মিল্কে থাকে, একটু আগেই বলছিলাম। তো এদের ওপর আবার কে কাজ করে, এদের ওপর কাজ করে হচ্ছে মল্টেজ, সুক্রেজ এন্ড ল্যাকটেজ, যারা কিনা স্মল ইন্টেস্টাইনের ইলিয়াম রিজিয়নের যে সাক্কাস এন্টেরিকাস আছে বা ইন্টেস্টিনাল যে জুসটা আছে, সেই সাক্কাস এন্টেরিকাসের মধ্যে ম্যালটেজ, সুক্রেজ, ল্যাকটেজ এটসেট্রা এই ডাইস্যাকারাইডসদের কি করে, কনস্টিটিউয়েন্টস মোনোস্যাকারাইডে ব্রেক করে দেয়। যেমন মল্টোজকে ম্যালটেজ ভেঙে গ্লুকোজ প্লাস গ্লুকোজে ব্রেক করে, সুক্রোজকে সুক্রেজ ভেঙে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ করে। সুক্রোজ ইজ নাথিং বাট সুগার, যে চিনি যেটা তোমরা খাও, C12H22O11। আর ল্যাকটোজকে ল্যাকটেজ ভেঙে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে ভেঙে দেয়। এরা কিন্তু প্রত্যেকেই মোনোস্যাকারাইডস। ঠিক আছে, তো পলিস্যাকারাইড থেকে ডাইস্যাকারাইড হচ্ছে প্যানক্রিয়াটিক জুসের জন্য, ডাইস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড হচ্ছে সাক্কাস এন্টেরিকাসে প্রেজেন্ট মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ এই এনজাইমগুলোর জন্য। কনস্টিটিউয়েন্টস গুলো তোমরা দেখতেই পাচ্ছ, মল্টোজের মধ্যে দুটো গ্লুকোজ থাকে, সুক্রোজের মধ্যে একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ থাকে, আর ল্যাকটোজ কি থাকে, ওয়ান মলিকিউল অফ গ্লুকোজ, ওয়ান মলিকিউল অফ গ্যালাক্টোজ। ঠিক আছে, মানে obviously one molecule of maltose contains two molecules of glucose, similarly one molecule of sucrose contains one molecule of glucose plus one molecule of fructose। এইভাবে তোমরা মনে রাখবে। নেক্সট প্রোটিন। দেখো, প্রোটিন কিছুটা পার্শিয়ালি HCl ডাইজেস্ট করে দেয় ইন দ্য স্টমাক। তো পার্শিয়ালি ডাইজেস্টেড প্রোটিনকে আমরা বলি পেপটোনস এন্ড প্রোটিওসেস। কিন্তু কিছু কমপ্লেক্স প্রোটিন আছে যেগুলো কিনা গ্লাইকোপ্রোটিনস, যার সাথে মানে যে প্রোটিনগুলোর সাথে ব্রাঞ্চড এই পলিস্যাকারাইড গুলো থাকে বা ব্রাঞ্চ ডাইস্যাকারাইড গুলো থাকে, বা অনেক সময় ব্রাঞ্চ মোনোস্যাকারাইড থাকে, সেই সমস্ত প্রোটিনসদের কিন্তু স্টমাক ডাইজেস্ট করতে পারে না। তো প্রোটিনস, পেপটোনস এন্ড প্রোটিওসিসকে কে করে, প্যানক্রিয়াটিক জুসের মধ্যে যে ট্রিপসিন আছে অথবা কাইমোট্রিপসিন আছে, স্ল্যাশ দিয়েছি কারণ কাইমোট্রিপসিন ইজ রিলেটেড টু ট্রিপসিন ফাংশনালি অবভিয়াসলি, বা যে কার্বক্সিপেপটাইডেস আছে প্যানক্রিয়াটিক জুসের, তারা কি করে, এই ডাইপেপটাইডসে কনভার্ট করে দেয় এই কমপ্লেক্স পলিস্যাকারাইড গুলোকে ব্রেক। পলিস্যাকারাইড না, অ্যাকচুয়ালি এরা পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনস, পেপটোনস, প্রোটিওসিস, পেপটোনস এন্ড প্রোটিওসিস আর partially processed বা partially broken down বা partially digested proteins। ঠিক আছে, তো এরা প্রত্যেকেই কিন্তু অ্যামাইনো অ্যাসিডের একটা পলিমার। তো সেই পলিমারটাকে শর্ট করে ডাইপেপটাইডে ভেঙে দেয়। ঠিক আছে, কে ভেঙে দেয়, প্যানক্রিয়াটিক জুসের ট্রিপসিন, কাইমোট্রিপসিন আর কার্বক্সিপেপটাইডেস। এই ডাইপেপটাইডেস এই যে যেগুলো আছে, এই যে ডাইপেপটাইডস গুলো, এগুলো কিছুই না। ডাইপেপটাইডস মানে এরা জাস্ট ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড A1, এটা একটা অ্যামাইনো অ্যাসিড A2, এই যে মাঝখানে এদের যদি একটা বন্ড থাকে, ঠিক আছে, পেপটাইড বন্ড, এটা হচ্ছে পেপটাইড বন্ড। এই স্ট্রাকচারটাকে আমরা বলতে পারি ডাইপেপটাইডস। কারণ কি, জাস্ট দেখো দুটো অ্যামাইনো অ্যাসিড দিয়ে যে পেপটাইড গঠিত হয় তাকে আমরা ডাইপেপটাইড বলি, আর এই মাঝখানের বন্ডটাকে আমরা বলি পেপটাইড বন্ড। তো এই ডাইপেপটাইডসকে আবার সাক্কাস এন্টেরিকাসের মধ্যে ডাইপেপটাইডেস বলে একটা এনজাইম আছে, যেটা কিনা স্মল ইন্টেস্টাইনের যে সাক্কাস এন্টেরিকাস আছে তার মধ্যে পাওয়া যায় এই ডাইপেপটাইডেস।
সেই ডাইপেপটাইডেজ এনজাইম কি করে অ্যামাইনো অ্যাসিডে ব্রেকডাউন করে দেয়, কনস্টিটিউয়েন্ট অ্যামাইনো অ্যাসিডসে ব্রেকডাউন করে দেয়। সাক্কাস এন্টেরিকাস তোমরা জানো যে আমাদের ইলিয়াম রিজিয়নটাতে থাকে অফ দ্য স্মল ইন্টেস্টাইন। এবার চলে আসবো ফ্যাট। ফ্যাটদের কি করে লাইপেজ, যেটা কিনা বাইলে আছে, এইটা কিন্তু বাইলে আছে, ঠিক আছে, মানে লিভার থেকে আসছে, এটা বাইলে আছে। তো লিভারের এই বাইলটা কি করে তাদেরকে ডাইগ্লিসারাইডসে ভেঙে দেয়, ঠিক আছে। ফ্যাটস আর পলিগ্লিসারাইডস বা ট্রাইগ্লিসারাইডস, ঠিক আছে। তো সেই পলিগ্লিসারাইডস বা ট্রাইগ্লিসারাইডস তাদেরকে কি করে লিভারের বাইলের মধ্যে যে লাইপেজটা থাকে পিএইচ 7.8, সেই পিএইচ, সেই অপটিমাম পিএইচ এ কি করে ডাইগ্লিসারাইডস এ ব্রেকডাউন করে দেয়। ডাইগ্লিসারাইডস গুলোকে আবার লাইপেজ এসে ব্রেকডাউন করে মোনোগ্লিসারাইডসে। এই মোনোগ্লিসারাইডস গুলোকে আবার লাইপেজ ব্রেকডাউন করে কিসে ফ্যাটি অ্যাসিডস এন্ড গ্লিসেরলে। এই পুরোটাকে আমরা বলি বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। এই যে থার্ড ব্র্যাকেট করে দিলাম, এই জায়গাটাকে আমরা বলবো বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডস, মানে ফ্যাট মেটাবলিজম। আর এই বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডসটা এটা কোথায় হয়, এই টোটাল ফ্যাটি অ্যাসিড কে আবার আমরা ভাঙতে পারি কোথায়, এটা না আমাদের প্রসেসড হবে হেপাটোসাইটস এর মধ্যে, লিভারের মধ্যে ফ্যাটি অ্যাসিডকে আবার আমরা ভেঙে কিছু এটিপি তৈরি করতে পারবো। ক্লিয়ার? তো ফ্যাটস থেকে ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসেরল, দিস ইজ ফ্যাট মেটাবলিজম। এটা পুরোপুরি বাইল কন্ট্রোল করছে, বাট সাইটটা কোথায়, সাইটটা হচ্ছে আমাদের ইলিয়ামে, ঠিক আছে। এখানে কিন্তু সাক্কাস এন্টেরিকাসের কোনো হাত নেই। আর ফ্যাটি অ্যাসিডের যে বিটা অক্সিডেশনটা হচ্ছে এটা তার প্রিকারসার। যদিও বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডস তোমরা যখন বায়োকেমিস্ট্রি নিয়ে পড়বে তখন দেখবে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড বলতে এইখান থেকেই বোঝায়, মানে ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিডকে ভাঙা অবধি, মানে from fat to fatty acid with the help of lipase, this is the first phase of beta oxidation of fatty acid. এরপরে কি হয়, এরপরে ইলিয়ামের পর জেজুনামে যে ভিলি গুলো আছে, ভিলির মধ্যে যে ল্যাকটিয়ালস গুলো আছে যার মধ্যে লিম্ফ আছে, সেই ল্যাকটিয়ালস গুলি ফ্যাটি অ্যাসিডকে কোথায় নিয়ে যাবে, লিভারের যে সেলগুলো হেপাটোসাইট তার মধ্যে নিয়ে যাবে। সেই হেপাটোসাইটের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, সেই মাইটোকন্ড্রিয়াতে কি হবে, এই ফ্যাটি অ্যাসিড গুলোকে বিটা অক্সিডেশনে ভেঙে ফেলা হবে। ভেঙে ফেলে কি হবে, এটিপি তৈরি করা হবে, ঠিক আছে। আর গ্লিসেরল আমাদের বডির যে এসেনশিয়াল যে অয়েলস গুলো আছে তার মধ্যে একটা, এটা আমাদের অনেক ফাংশনে লাগে। জেনারেলি এই গ্লিসেরল গুলো আমাদের বডির যে অ্যাডিপোস টিস্যু আছে সেখানে গ্লোবিউলস হিসেবে বা অয়েল ড্রপলেট হিসেবে স্টোরড হয়। এটা আমাদের ইন্টারনাল অর্গান গুলোকে কুশন দেয়। এরা ডিরেক্টলি করে না, অ্যাডিপোস টিস্যু করে, কুশন দেয়, একটা মানে একটা সফট ব্যারিয়ারের কাজ করে which prevents internal organs from getting damaged through mechanical injuries or shocks, ঠিক আছে। ইনসুলেটরের কাজ করে, বডি হিট কনজার্ভ করতে হেল্প করে, অনেক কাজ আছে। নেক্সট আমরা চলে আসবো নিউক্লিক অ্যাসিড মেটাবলিজমে। এই যে নিউক্লিক অ্যাসিডস আছে ডিএনএ এন্ড আরএনএ, ডিএনএ এন্ড আরএনএ, এই যে নিউক্লিক অ্যাসিড গুলো আছে এগুলোকে কে ভাঙে, নিউক্লিয়েস। এই নিউক্লিয়াসটা কোথা থেকে আসছে, প্যানক্রিয়াটিক জুস থেকে আসছে, প্যানক্রিয়াটিক জুস থেকে এই নিউক্লিয়াস আসছে, ঠিক আছে। তো এরপরে কি হচ্ছে, এই নিউক্লিয় মানে যে নিউক্লিক অ্যাসিড যে সিকোয়েন্স গুলো আছে, ডিএনএ সিকোয়েন্স বলো আরএনএ সিকোয়েন্স, যে ডিএনএ আরএনএ আছে তাদের নিউক্লিয়াস ভেঙে দিয়ে কি করছে, নিউক্লিওটাইডস এ কনভার্ট করছে, নিউক্লিওটাইডস। ক্লিয়ার? নিউক্লিওটাইডস কে আবার নিউক্লিওটাইডেজ কনভার্ট করছে ইনটু নিউক্লিওসাইডস। এই যে নিউক্লিওটাইডেজ এটা কিন্তু আবার সাক্কাস এন্টেরিকাসে আছে, ঠিক আছে। প্যানক্রিয়াটিক জুস শুধু নিউক্লিক অ্যাসিড কে নিউক্লিওটাইডে কনভার্ট করছে, তারপরে সাক্কাস এন্টেরিকাস থেকে নিউক্লিওটাইডেজ আসছে, এসে তাদের নিউক্লিওসাইডসে কনভার্ট করছে, ঠিক আছে। নিউক্লিওটাইডস
আর নিউক্লিওসাইডস এর মধ্যে কি ডিফারেন্স একটু পরে বলছি। নিউক্লিওসাইডস গুলোকে আবার সাক্কাস এন্টেরিকাসের মধ্যে আরেকটা এনজাইম আছে যার নাম হচ্ছে নিউক্লিওসাইডেজ, সে কি করছে সুগারে ব্রেকডাউন করছে আর বেসে ব্রেকডাউন করছে। এবার দেখো তোমরা যদি ডিএনএ স্ট্রাকচার মনে করতে পারো তাহলে দেখবে ডিএনএ স্ট্রাকচারে কি আছে, একটা পেন্টোজ সুগার আছে যার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেনাস বেসেস আছে। কি কি আছে ডিএনএ এর মধ্যে, ডিএনএ এর বেসিস গুলো কি কি না, অ্যাডেনিন, ডাবল বন্ড থায়ামিন, গুয়ানিন, ট্রিপল বন্ড সাইটোসিন, তাই তো। আর আরএনএ এর মধ্যে কি কি বেস আছে আমরা কি জানি, আরএনএ এর মধ্যে যে বেস গুলো আছে সেটা হচ্ছে এই থায়ামিনটা থাকে না, তার জায়গায় কি থাকে ইউরাসিল থাকে, আর গুয়ানিন আর সাইটোসিন ট্রিপল বন্ডে থাকে। আমরা এটাই তো জানি, এটাই আমরা জানি। সুগার কি, ডিএনএ তে থাকলে ডিঅক্সিরাইবোজ সুগার আর আরএনএ হলে রাইবোজ সুগার। এর একটা পেন্টোজ সুগার, কারণ এরা পেন্টাগনের মতো একটা এদের স্কেলিটাল ফর্ম আছে। এর সাথে কি থাকে ফসফেট গ্রুপ থাকে। তো সুগার প্লাস বেস প্লাস ফসফেট গ্রুপ কনস্টিটিউটস নিউক্লিওটাইডস। আর এই নিউক্লিওটাইডেস কি করে, নিউক্লিওটাইডস এর থেকে যে ফসফেট গ্রুপটা আছে সেই ফসফেট গ্রুপকে বার করে দেয় অ্যাজ ইনঅর্গানিক ফসফরাস, ঠিক আছে, এন্ড উই গেট নিউক্লিওসাইডস। তাহলে আমি এভাবে লিখতে পারি যে এই যে নিউক্লিওটাইডস আছে এটা কিন্তু সাক্কাস এন্টেরিকাসের মধ্যে উপস্থিত নিউক্লিওটাইডেস করছে। এই যে এনজাইমটা নিউক্লিওটাইডেস এ কি করছে, এই নিউক্লিওটাইডস এর মধ্যে কি আছে সুগার প্লাস বেস প্লাস ফসফরাস। এ কি করছে এখান থেকে কি বার করে দিচ্ছে ইনঅর্গানিক ফসফরাসটাকে বার করে দিচ্ছে। তার ফলে কি পড়ে থাকছে সুগার প্লাস বেস পড়ে থাকছে শুধু। এইটাই হচ্ছে এই নিউক্লিওসাইডস। কিন্তু এই সুগার প্লাস বেস একসাথে একটা কনজুগেটেড ফর্মে থাকে, সেটা আবার সাক্কাস এন্টেরিকাসে প্রেজেন্ট আরেকটা এনজাইম নিউক্লিওসাইডেস আলাদা করে এদের ভাগ করে ভেঙে দিচ্ছে। পেন্টোজ সুগার বা পেন্টোজ সুগারের যে দুটো ফর্ম আছে ডিঅক্সিরাইবোজ সুগার বা রাইবোজ সুগারে এই সুগারটাকে ভেঙে দিচ্ছে আর বেস গুলোকে আলাদা আলাদা করে দিচ্ছে, মানে অ্যাডেনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিন বা অ্যাডেনিন ইউরাসিল গুয়ানিন সাইটোসিন whether it is DNA or RNA respectively। অ্যাডেনিন ডাবল বন্ড করে থাকে থিয়ামিনের সাথে, গুয়ানিন ট্রিপল বন্ড করে থাকে সাইটোসিনের সাথে। মনে রাখবে অ্যাডেনিন আর গুয়ানিনকে আমরা বলি পিউরিনস, এই দুই ভদ্রলোককে আমরা বলি হচ্ছে পিউরিনস। আর এই থায়ামিন আর সাইটোসিনকে আমরা একত্রে কি বলতে পারি পিরিমিডিনস, ঠিক আছে। মনে রাখবে ডিএনএ তে অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন, আরএনএ তেও অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন, ডিএনএ তে থায়ামিন আর সাইটোসিন হচ্ছে পিরিমিডিন, আর আরএনএ তে ইউরাসিল আর সাইটোসিন হচ্ছে পিরিমিডিন। কেন এগুলো বললাম, তোমাদের অনেকেরই ফ্যামিলি মেম্বারসদের মধ্যে দেখবে গাউট বা ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে। আমাদের সমস্ত রকম ফুডের মধ্যেই এই নিউক্লিক অ্যাসিডস আছে, তাই তো। সেটা তুমি শাকসবজি খাও কি মাছ মাংস খাও কি ডিম খাও, নিউক্লিক অ্যাসিড তো থাকবেই। তো কি হয় যারা অতিরিক্ত ননভেজ খাবার খায় বা গ্রিন ভেজিটেবলসদের মধ্যে স্পিনাচ, ব্রোকলি, ক্যাবেজ, কলিফ্লাওয়ার, তারপরে বিনস বা ধরো ক্যারটস, র্যাডিশ এগুলো বেশি খায়, তাদের কি হয় তাদের বডিতে এই পিউরিনের মাত্রা বেড়ে যায়। পিউরিনের মাত্রা বেড়ে যায় মানে অ্যাডেনিন এবং গুয়ানিনের মাত্রা বেড়ে যায়, ঠিক আছে। বেড়ে যাওয়ার ফলে কি হয় এই পিউরিন গুলো অ্যাকুমুলেট করে, কার সাথে অ্যাকুমুলেট করে না আমাদের এই যে কোথায় গেল এই যে প্রোটিনস ভেঙে যে অ্যামাইনো অ্যাসিড আছে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো যদি তুমি ভাঙো তাহলে তুমি কি পাবে নাইট্রোজেন পাবে আর একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ পাবে। এই নাইট্রোজেনটা আবার আমাদের বডির হাইড্রোজেনের সাথে কম্বাইন করে কি করে ইউরিয়া তৈরি করে।
যেটা কিনা আমাদের বডিতে ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে অ্যাকুমুলেটেড হয় এবং থ্রু ইউরিন বেরিয়ে যায়, তাই আমরা ইউরিওটেনিক, তাই তো? কিন্তু যখন তোমার বডিতে এই পিউরিন গুলো বেশি হয়ে যাবে, এই অ্যাডেনিন এবং গুয়ানিন গুলো বেশি হয়ে যাবে, এই নাইট্রোজেনাস বেসেস গুলো বেশি হয়ে যাবে, তখন এরা কি করবে? তখন এরা এই ইউরিয়ার সাথে গিয়ে কম্বাইন করবে। খুব হাই অ্যাফিনিটি আছে। তা কেন কি? ইউরিয়াতেও নাইট্রোজেন আছে, এদের মধ্যেও নাইট্রোজেন আছে, তো এদের নাইট্রোজেন গুলো কি করবে? এই ট্রিপল বন্ডে আবদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? ট্রিপল বন্ডে আবদ্ধ হয়ে গিয়ে খুব স্টেবল স্ট্রাকচার তৈরি করবে। এই স্টেবল স্ট্রাকচারটা ওয়াটার ইনসলিউবল, ঠিক আছে? এর সাথে আরো কিছু সল্টস এসে ইউরিক অ্যাসিড তৈরি করে, ঠিক আছে? ইউরিক অ্যাসিড গুলো জেনারেলি সল্ট আকৃতিতে থাকে। এবার কি হয়, অনেকেরই আমাদের একটা রোগ থাকে, আমরা জল কম খাই, ভীষণ জল কম খাই, মাছ মাংস ডিম সব খেয়ে যাচ্ছ কিন্তু জলটা খাচ্ছ না। বেশি জল খেলে কি হয়, ইউরিক অ্যাসিডের এই সল্ট গুলো তাও কিছুটা কিডনি ফ্লাশ আউট করতে পারে, কিন্তু কম জল খেলে এরা কনসেন্ট্রেটেড হয়ে যায় ইনটু ক্রিস্টালস, এবং এই ক্রিস্টাল গুলো কোথায় ডিপোজিটেড হয়? ইনিশিয়ালি ব্লাড এই ক্রিস্টাল গুলোকে ক্যারি করে আমাদের হাত এবং পায়ের আঙ্গুলের যে জয়েন্ট গুলো আছে সেখানে ডিপোজিট করে, উইচ কজেস পেন, ইনফ্লামেশন, রেডনেস, যাকে আমরা গাউট বলি, ঠিক আছে? বা বলি ইউরিক অ্যাসিড হয়েছে, অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিড কিছু হয় না, রোগটার নাম হচ্ছে গাউট। রিজন হচ্ছে ইউরিক অ্যাসিডের বিল্ড আপ। এবার যদি ইউরিক অ্যাসিড আরো বেড়ে যায় তখন কি হয়? কিডনির ভেতরে, কিডনির যে গ্লোমেরুলাস আছে তার মধ্যে এই ইউরিক অ্যাসিড ক্রিস্টাল গুলো বিল্ড আপ করতে শুরু করে। কারণ কি? ব্লাড আর কোনো বোন জয়েন্টস পায় না ডিপোজিট করার মতো, মেজর বোন জয়েন্টসে ব্লাড ডিপোজিট করতে চায় না, তাও বাধ্য হয়। তারপরে যখন দেখে এর বেশি আর মেজর বোন জয়েন্টসে ডিপোজিট করলে লোকটা মানে পঙ্গু হয়ে যাবে, প্যারালিটিক হয়ে যাবে, মানে হাত পায়ে নাড়াতে পারবে না, তখন কি করবে? ও কিডনির গ্লোমেরুলাসে জমাতে শুরু করবে, and this will damage the glomerulus, one of the main causes of glomerulonephritis, কিডনি স্টোন হতে পারে এখান থেকে, and এটা কিন্তু ফেটাল কন্ডিশন হতে পারে। কারণ কি? এক্সেসিভ ইউরিক অ্যাসিড বডিতে যদি জমে যায় তাহলে কিন্তু ব্লাডের টক্সিসিটি বেড়ে যাবে, ঠিক আছে? ব্লাডের টক্সিসিটি বেড়ে যাবে, ব্লাড ইউরেমিয়া কন্ডিশন হয়ে যায়, তাতে কিন্তু মেজর অর্গানগুলো সাফার করে এবং মাল্টি অর্গান ফেলিয়ার শুরু হয়। ক্লিয়ার? তো সেই কারণে ডাক্তাররা সাজেস্ট করে কিছু খাবার আমাদের ডায়েটে কমিয়ে দিতে যদি আমাদের এই ইউরিক অ্যাসিড লেভেল হাই হয়। কিন্তু এই ইউরিক অ্যাসিডের জন্য মেন কালপ্রিট হচ্ছে এই পিউরিনস, বাট এই পিউরিনস কিন্তু খুব এসেনশিয়াল। কারণ কি? আমাদের যে সেল ডিভিশন হয়, সেল গ্রোথ হয়, সেখানেও তো নিউক্লিওটাইড সিকোয়েন্স লাগে, নিউক্লিওসাইডস লাগে, এই বেস গুলো লাগে, সেগুলো কিন্তু আমরা অনেকটাই থ্রু ফুড পাই। যদিও মানে ফুডের ওপর পুরোপুরি নির্ভরশীল নয়, তবে ফুড যদি তুমি কম খাও তোমার গ্রোথ কমে যাবে, তার কারণ কি? সেল ডিভিশন কমে যাবে। আর সেলের মধ্যে যে একটা পার্টিকুলার ডিএনএ বা আরএনএ এর কন্টেন্ট লাগে সেটা কিন্তু মেনটেন করার জন্য ফুড খুব ইম্পর্টেন্ট। ফুড থেকে এই নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স গুলো আমরা পাই, বাট এক্সেস অফ এভরিথিং ইজ পয়জন। তো সেই কারণে এক্সেস যদি পিউরিনস হয়ে যায় তখন কিন্তু খুব 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 সমস্যা হতে পারে। So with this we come to the end of our topic. Thank you. Stay tuned for more updates.